আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি প্রথমবারের মতন একটি ভিডিও আপলোড করতে চাচ্ছি। সেটা হচ্ছে অবশ্যই আমার পছন্দের জিনিস, মুভি রিভিউ। আমি অনেক অনেক বছর যাবৎ মুভি দেখছি, কিন্তু মুভি রিভিউ আমার আসলে সামনাসামনি কখনো করা হয়নি, বিশেষ করে ক্যামেরার সামনে। এই প্রথম একটু চেষ্টা করা। আশা করি ভুল ত্রুটিগুলো অন্যভাবে দেখবেন। তো প্রথমে যে মুভিটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি রিসেন্টলি যে মুভিটা দেখলাম সেটা হচ্ছে ডিউন 2। অলরেডি এটা নিয়ে অনেকগুলো হাজার হাজার রিভিউ মেবি হয়ে গিয়েছে, আমি অলরেডি দেখেছি অনেকগুলো। তো ভাবলাম আমারও কিছু তথ্য শেয়ার করলে মনে হয় ভালো হয়, আর বাংলা ভাষায়। আচ্ছা, যারা বাংলা ভাষাভাষী সবাইকে আবারও স্বাগতম। আমি ডিউন 1ও দেখি এবং ডিউন 2 দুইটাই আমার থিয়েটারে দেখা হয়। আমি জার্মানিতে আছি। তো থিয়েটারের এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, যে মানে আপনার প্রথমবার যেবার আমি ডিউন 1 দেখতে গেলাম সেই সময় করোনার একটা বেশ ভালো সময়, পিক সময় যাচ্ছিলো, এবং সেই সময় খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল থিয়েটারে এভাবে করে মুভিটা দেখা। মাফ করবেন। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল যে থিয়েটারে মুভি দেখতে পেরেছিলাম। এবং আমার প্রথম যে ধারণা সেটা হলো যে মানে ডেনিস ভিলেনুভো, হি ডিড স্প্ল্যান্ডিড। মানে কী বলবো, যে মানে সে তার আইডিয়াটা যেভাবে সে বাস্তবায়ন করতে পেরেছিল, যেভাবে সিনেমার মধ্য দিয়ে গল্পের যে চয়ন যেটাকে বলে এবং গল্পের যে বিস্তারণ, এটাকে সে খুব সুন্দরভাবে সে ওটা ফুটিয়ে তুলতে পেরেছে। এবং যারা কলাকুশলী ছিলেন, অসাধারণ অভিনয় ছিল, প্রত্যেকের জায়গা থেকে দারুণ একটা অভিনয় করেছেন। এবং যেসব জিনিসগুলো না বললেই নয়, আমি একটু স্টোরি নিয়ে বলি, কারণ না বললে আসলে এটার মিনিং নেই মুভি রিভিউর। পল যে সময়টা আসলে জন্মগ্রহণ করে বা যে সময় সে বেড়ে ওঠে, সেই সময়টা একদম ভিন্ন একটা ওয়ার্ল্ড, যেটাকে বলা হচ্ছে 10,191 সাল। তাও হচ্ছে সেটা অন্যরকম সাল, কারণ সেটা হচ্ছে একটা রোবটের বিরুদ্ধে একটা এক ধরনের জিহাদ হয় মানব সভ্যতার কোনো একটা সময়ে, যে সময় সমস্ত এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে ধ্বংস করে ফেলা হয় এবং সব ধরনের রোবটকে ব্যান করে ধ্বংস করে ফেলা হয়, এবং একটা নতুন ওয়ার্ল্ডের এবং নতুন একটা মহাজগতের উত্থাপন হয়। এবং এই মহাজগতিক সময়ে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রুলাররা আসে এবং তারা অন্য উপায়ে নিজেদের কার্যকর পরিচয় করতে থাকে, যে মানে ডিজিটাল ডিভাইস ছাড়া, কোনো ধরনের এআই প্রযুক্তি ছাড়া মানুষই তখন মানে এআই এর একটা বিকল্প হিসাবে নিজেদের প্রকাশ করতে থাকে। বিশেষ করে একটা জাতি যারা কিনা এটাকে বলা হয় স্পেস গিল্ড, তারা একটা ভিন্ন উপায়ে তারা তাদের নিজেদের মস্তিষ্কের একটা এক ধরনের বিকাশ ঘটাতে পারে, এবং তারা হচ্ছে তাদের সাহায্যে অন্যান্য যারা মহাজাগতিক বসবাসকারী আছে তারা ইন্টারস্টেলার ট্রাভেলগুলো করতে পারতো। তো এই যে ক্যালকুলেশন করা, এই যে মহাজাগতিক নিয়ন্ত্রণ, এগুলোর পিছনে একটা উপাদানের বিশেষ অবদান ছিল, সেটা হচ্ছে স্পাইস, যেটাকে স্পাইস মেলাঞ্জে বলা হয়। এবং এই স্পাইসটা এক ধরনের একটা পাউডারের মতন দেখতে, অনেকটা লাল কমলা টাইপের, এবং এটা শুধুমাত্র একটা গ্রহ থেকে পাওয়া যায়, এবং গ্রহটির নাম হচ্ছে আরাকিস। এবং আরাকিসকে প্রাচীন ভাষায় ডিউন নামে বলা হতো, এবং মুভি এবং বই সে নামেই পরিচিত। ফ্রাঙ্ক হার্বার্টের বই ডুন থেকে এটি নেওয়া। তো পলের যে জন্ম, আমি বলবো এগুলো আমার অপিনিয়ন, যে পলের জন্মটাই ছিল যে মানে একটা অবাঞ্ছনীয়। কারণ পল আসলে যেভাবে আসার কথা সেভাবে আসার কোনো প্রশ্নই ছিল না। পলের মা হচ্ছে একজন বেনেজেসারিক সম্পর্কে একটা হালকা বলিনি, এরা হচ্ছে অনেকটা স্পেস নানের মতন, এবং তারা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলেছে যে মানে তপস্যার মাধ্যমে হোক বা যেভাবে হোক, এবং স্পাইসের সাহায্যে এবং অন্যান্য মাধ্যমে তারা কিছু অলৌকিক সাধন করতে পারতো এবং অলৌকিক কাজ করতে পারতো। তার মধ্যে তারা মানুষকে কন্ট্রোল করতে পারতো, যেটাকে বইয়ের ভাষা বা মুভির ভাষায় বলা হয় দ্য ভয়েস, বা আওয়াজ বাংলা যদি বলি। তারা এই আওয়াজ বা ভয়েসের মাধ্যমে মানুষের
চলাফেরা কন্ট্রোল করতে পারতো, তাদের আশেপাশে মানুষের কন্ট্রোলে, আশেপাশের এনভায়রনমেন্ট, ইভেন তাদের যে মানে জেনেটিক যেসব ব্যাপারগুলো সেগুলো কন্ট্রোল করতে পারতো। তারা গর্ভধারণ করতে গেলে ছেলে হবে কি মেয়ে হবে সেটা তাদের কন্ট্রোল করতে পারতো, এবং শুধুমাত্র মেয়েরাই এটা হতে পারতো। এবং এদের মধ্যে কেউ কেউ রেভারেন্ট মাদার হতো, যারা কিনা বলা যায় অনেকটা সর্দারের মতন, সর্দারনি বলতে পারেন। তো তারা একটা গ্রুপ অফ বেনে জেসারিট কন্ট্রোল করতো। এরকম প্রতিটা গ্রহে বা এবং প্রতিটা এম্পায়ারের মধ্যে এই ধরনের একজন বেনে জেসারিট মিনিমাম থাকতো, মানে বেনে জেসারিট থাকতো, যিনি রেভারেন্ট মাদার হিসেবে পরিচিতি পেতেন। আচ্ছা, তো এখন যেই উপায়ে রেভারেন্ট মাদাররা বা মানে নির্দেশ দিয়ে থাকে বেনে জেসারিট মহিলাদেরকে যেমন গর্ভধারণের জন্য, তারা সেটা করতো কি, সেটার জন্য তারা স্পেস ব্রিডিং বা স্পেসিফিক ব্রিডিংয়ের মধ্যে দিয়ে যেত। ব্রিডিংগুলো কীরকম, যে তারা টার্গেট করতো এম্পায়ার বেস, যে মানে বিভিন্ন এম্পায়ার থেকে তারা এইসব ব্রিডিংগুলো করবে, এবং তারা এম্পায়ারদের সাথে যদি কোনোভাবে কনকুবাইন হিসেবে থেকে যেতে পারে, তাহলে তাদের নিজেদের একটা পলিটিক্যাল প্রভাব থেকে যাবে, এবং তারা শ্যাডোর ভিতর থেকে তারা কাজ করতে পারবে, তারা কন্ট্রোল করতে পারবে পলিসি এবং পলিসি মেকিংয়ে এবং ওয়ার্ল্ড পলিটিক্সে, আই মিন ইন্টারস্টেলার পলিটিক্সে সব কিছু তারা কন্ট্রোল করতে পারবে বাইরে থেকেই বা ভিতর থেকে। তো ওই জন্য তারা এই ধরনের হেয়ারগুলো বা উত্তরাধিকারগুলো প্রডিউস করার চেষ্টা করতো, এবং তারা বেশিরভাগ সফল হতো, এখানে কোনো সন্দেহ অবকাশ নেই। তো এরকম তারা একটা সময় তারা একটা প্রফেসি ক্রিয়েট করে, যে প্রফেসি হলো যে মানে এমন একটা তাদের গর্ভ থেকে এমন একটা মানে আসবে উত্তরসূরি, যে কিনা এমন পাওয়ার অধিকারী হবে, এমন ক্ষমতা অধিকারী হবে, যে এমন ক্ষমতার অধিকারী তার মনটা হবে বা তার হৃদয়টা হবে, যেটা দিয়ে সে পূর্ববর্তী এবং পরবর্তী সময় পুরোটাই কন্ট্রোল করতে পারবে এবং পুরোটা দেখতে পারবে, এবং সে এটাকে একটা লিঙ্ক করতে পারবে, যেটাকে বলে ব্রিজ বিটুইন টাইম অ্যান্ড স্পেস, ফিউচার অ্যান্ড পাস্ট, এভাবে করে বইয়ের ভাষা এবং মুভির ভাষায় বলা হয়। তো জিনিসটা হলো, এটার মাধ্যমে তারা আসলে এক ধরনের, আমার মতে আমি বলবো যে এটা তারা একটা ফলস প্রফেসি ক্রিয়েট করেছিল। তারা আসলে জানে না যে মানে আসলে কি হবে কি হবে না, বাট এটা তাদের এক ধরনের একটা মানে ফলস প্রফেসি, কারণ তারা এমনি অনেক পাওয়ারফুল ছিল, এবং তারা এটা প্রচার করতো যে মানে এই ধরনের কেউ আসবে, এবং এই ধরনের কেউ এসে ডিউন বা আরাকিসে সে ক্ষমতা নিবে, এবং সে ফ্রেমেনদের কন্ট্রোল করবে, এবং ফ্রেমেনদের কন্ট্রোল করতে পারলে এই দুনিয়াতে মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, এবং সবার একটা বসবাসের ব্যবস্থা হবে। এই ধরনের মারামারি কাটাকাটি যেগুলো চলছিল সেই সময়কার, যেসব যুদ্ধগুলো চলছিল, সেগুলো আর থাকবে না, একবারে মিশে যাবে, একবারে সবগুলো সমাধান হয়ে যাবে। এখানে পলের মা এখানে একটু ভিন্ন ঘটনা ঘটিয়ে ফেলে। সে তার এম্পায়ারের ইচ্ছায় ডুক না মানে এম্পায়ার লেডওয়ার আট্রেডিস, পলের বাবার মানে ইচ্ছায় সে মেয়ে না নিয়ে ছেলে নেয়। মানে মানে তারা তো নিজেরাই সিলেক্ট করতে পারে জেন্ডার, মানে ভ্রূণটা ঢোকার পরে যে মানুষটাকে ছেলে হবে মেয়ে হবে, সে ছেলেই। তো এটার কারণে রেভারেন্ট মাদার সন্তুষ্ট ছিল না। সেটা মুভিতে স্পষ্ট ডুন পার্ট 1 দেখা গিয়েছিল, যখন তারা পলকে টেস্ট করলো যে মানে সে আসলেই কতটুকু পাওয়ারফুল এবং তার প্রভাবটা কতটুকু। তো দেখা গেল যে সে আসলেই অনেক পাওয়ারফুল, এবং সে অনেক কিছু কন্ট্রোল করতে পারে। ইভেন ইন সাম কেসেস he could surpass the reverend mother as well, the power of reverend mother. তো এই জিনিসটা রেভারেন্ড মাদার পছন্দ হয়নি, কারণ তারা অল টাইম ওই ধরনের ক্যান্ডিডেটগুলো চায়, ওই ধরনের ব্রিডিংটা চায় যাদেরকে তারা কন্ট্রোল করতে পারবে, এবং যাদেরকে দিয়ে তারা এম্পায়ারটা পরিচালনা করতে পারবে। সেই মধ্যে এম্পায়ার ছিল পারদিশা এম্পায়ার, সাদ্দাম দি ফোর, তো সাদাম দি ফোর। তো তার আন্ডারে যিনি রেভারেন্ড মাদার ছিলেন, তিনি মূলত আসলে কন্ট্রোলটা করতেন, যে মানে ডিউক লেটো আট্রেডিস কথা বলেন, যিনি পরবর্তীতে আরাকিসের ডিউক হয়, এবং সেরকম একটা ট্র্যাজেডি ছিল। আমরা তো অলরেডি জানি যে ট্র্যাজেডিতে ডিউক মারা যায় এবং তাকে হত্যা করা হয়। হারকুনিন আরেকটা গ্রহের যারা ক্ষমতাবান, একসময় তারা আরাকিসে 80 বছর ধরে তারা স্পাইস প্রোডাকশন কন্ট্রোল করতো, তাদের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার কারণে তারা আবার একটা কুয়ের মাধ্যমে আট্রেডিস পরিবারকে ধ্বংস করে, এবং তারা ডিউক জিনিসটা গ্রহণ করে আবার আরাকিসের মধ্যে নিজেদের প্রভাবটা বিস্তার করে এবং স্পাইস প্রোডাকশন শুরু করে। মোট কথা হচ্ছে স্পাইস
আপনি তুলনা করতে পারেন একটা তেলের সাথে সম্পৃক্ত, যে মানে একটা 1960-70 দিকে যে তেলের একটা অবস্থা তৈরি হয়েছিল, যে ওপেক বা অ্যাপেকের মাধ্যমে। তো সেই সময়কার একটা প্রভাব কিন্তু এই নোভেলটার মধ্যে দেখা যায়, এবং সেটারই যেহেতু আলোকে করা মুভিটাও সেটারই প্রভাব একটা, মানে এক খুব বাস্তবতা নিরিখে এটা কিন্তু আসলেই প্রমাণিত যে মানে এমন একটা জিনিস যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কন্ট্রোল যে কেউ চাইবে, এবং সেটা কন্ট্রোল রাখতে পারলে তার ভবিষ্যৎ নিশ্চিত, এটা একটা চিন্তা তাদের মধ্যে ক্রিয়েট হয়। তো পল যেভাবে হোক সে বেঁচে যায়, পল এবং পলের মা ওই ধরনের একটা কূ থেকে বেঁচে যায়। এবং কূ থেকে বেঁচে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে তারা ফ্রিম্যানের সাথে একটা সম্পর্ক করতে পারে, এবং এটাও অনেকটা জটিল বিষয় ছিল যে মানে ফ্রিম্যানরা প্রথমে অ্যাকসেপ্ট করেনি। তারপর আচ্ছা, ফ্রিম্যানরা কারা সেটাও তো জানেন অলরেডি, তারপরে বলে দিচ্ছি। ফ্রিম্যানরা হচ্ছে যে মানে ডিউনে যারা থাকে, মানে অ্যারাকিস, পৃথিবীতে অ্যারাকিস গ্রহে, এবং তারা হচ্ছে ওখানকার নেটিভ, স্থানীয় বাসিন্দা, এবং তারা অনেক মানে অনেক সাহসী, এবং তারা যোদ্ধা হিসেবে অসাধারণ, এবং তারা ভয়ঙ্কর যোদ্ধা, এবং ব্রুটাল কাইন্ড অফ। এখানে যে বিষয়টা আমি আসলে মানে একটু বলে ফেলি, সেটা হচ্ছে আসলে এইটার মাধ্যমে আসলে যেটা বোঝানো হয়েছে, ব্যাপারটা একটু জটিলটা এরকম যে মানে ফলস প্রফেসি আসলে মানে ভালো কিছু দেয় না। যেমন ফ্রিম্যানরা কিন্তু একসময় মানে তারা যুদ্ধ করছে, ভালো ছিল, তারা যুদ্ধ করে করে নিজেদের গ্রহ ক্ষমতা নিজেদের মধ্যে আনতে চেষ্টা করছিল, মানে শাসকদের বিরুদ্ধে তারা শোষকরা আন্দোলন করছে, অনেকটা এরকম শোষিত জনগণরা আন্দোলন করছে, মানে শোষকদের বিরুদ্ধে শোষিত জনগণরা আন্দোলন করছে, এই ধরনের একটা সিচুয়েশন ছিল। ওখান থেকে যখন পলের উত্থান হলো, পলকে তারা মুয়াদিব হিসেবে বললো, তাদেরকে ফলস প্রফেট হিসেবে তাকে বিবেচনা করলো। এটার ফলে যেটা হলো সেটা হচ্ছে তারা আলটিমেট কিন্তু আসলে তাদের গোল থেকে সরে গেলো, এবং তারা নিজেদের গ্রহ নিয়ে চিন্তা না করে তারা আসলে বিশ্বজগৎ দখল করার প্ল্যান করলো। তাদের গ্রহে তারা যেই এনভায়রনমেন্টে তারা অভ্যস্ত ছিল, যেমন একটা ভালোময় এনভায়রনমেন্ট, ওখানে তাদের হলুদ ছিল, ওয়ার্মগুলো বড় বড় ওয়ার্মগুলো, যেগুলো তাদের ওই সময়কার প্রাকৃতিক এনভায়রনমেন্টকে একটা ব্যালেন্সড রাখছিল। সেসব জিনিস থেকে তারা সরে আসতে চাইলো, তারা পানি চাইলো, পানি পাইলো, এবং তারা সাগর পেলো, মহাসাগর পেলো, কিন্তু এগুলো তো আলটিমেট আসলে কোনো লাভ হলো না। তাদের ওয়ার্মগুলো মারা গেল, ওয়ার্মগুলো আর থাকলো না। তো এই জিনিসগুলো অনেক অনেক মানে রাইটার বলেন বা আপনার ডেনিস ভিলেনভের কথা বলেন, তারা কিন্তু এটা বুঝাতে চেয়েছে যে মানে এগুলো প্রভাবগুলো আসলে কিন্তু ভালো কিছু বয়ে আনে না, আলটিমেট ক্ষতি বয়ে আনে। এই যে পল তার এই ক্ষমতা দখলের লড়াই, রিভেঞ্জের চেষ্টা করতে গিয়ে ছানিকে বিসর্জন দিয়ে এম্পায়ারের মেয়ের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, এবং এটা এক ধরনের বিট্রিয়াল পর্যায়ে পড়ে গিয়েছিল। ছানির যে চোখে যে ভাব অনুভূতি, এগুলো আমরা দেখতে পেয়েছি যে মানে মুভির একদম শেষ পর্যায়ের দিকে, ডুন পার্ট 2-তে। তো এই জিনিসগুলো খুবই মর্মান্তিক, বেদনাদায়ক, এবং চোখ খুলে দেওয়ার মতন জিনিস যে মানে আমরা ক্ষমতা চাই, ক্ষমতা ভালো দিক খারাপ দিক দুটোই আছে। হ্যাঁ, তো এখানে প্রফেসি যে জিনিসটা, সেটা হচ্ছে যে প্রফেসি জিনিসটা আপনার ম্যানমেড, সেই ধরনের প্রফেসিগুলো আসলে প্রবলেমেটিক। একমাত্র আমি বিশ্বাস করি যে মুসলমান হিসেবে গড মেড প্রফেসি, যে মানে গড যে দুনিয়াতে পাঠাইছেন প্রফেটদেরকে, সেটা আমি বিশ্বাস করি যে মানে আসলেই সেটাই অরিজিনাল, সেটাই পারফেক্ট। বাট ম্যানমেড প্রফেসি যেগুলো মানুষ যেগুলো বলে যে এই আসবে, ও আসবে, এটা আসবে, এই ধরনের, এটা আসলে বলা ঠিকও না, এবং ওই ধরনের কাউকে ফলো করতে গেলে কিন্তু আসলে ক্ষতি আসে। তো আজকে এটুকুই, আর একদিন নিয়ে একটু কথা বলবো, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন।